আপনারা কি কোনোদিন চিন্তা করে দেখেছেন এক ব্যক্তির ঝুলিতে যখন সমস্ত কিছু থাকে, বিপুল অর্থ, খ্যাতি, প্রতিপত্তি, তারপরেও তার অন্তর এতটা লিপ্ত কেন লাগে? ঠিক এমনটাই ঘটেছিল বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত এক স্থপতি কবিরের ক্ষেত্রে। নিজের অক্লান্ত পরিশ্রমে সে লন্ডনের পক্ষে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। সাধারণ মানুষ তাকে আদর্শ হিসেবে মানত। তার সাথে একটু দেখা করার জন্য নামিদামি কোম্পানির কর্তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বসে থাকতেন। তার গ্যারেজে শোভা পেত বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো। শহরের সবচেয়ে উঁচু স্কাইস্ক্রেপারে ছিল তার বিলাসবহুল অফিস, আর এমন এক চোখ ধাঁধানো বাংলো যেখানে আধুনিকতার কোনো কমতি ছিল না। তা সত্ত্বেও প্রতিদিন যখন অন্ধকার নেমে আসত আর সে নিজের পেন্টহাউসের ব্যালকনি থেকে টেমস নদীর তীরের জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা এঁকত, তখন তার বুকের ভেতর এক অজানা হাহাকার ডুকরে কেঁদে উঠত, যেন এত সব অর্জন করার পরেও জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুকরো তার ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তার স্মৃতির পাতায় ভেসে উঠত নিজের সেই নদীর তীরের গ্রামের কথা, ধুলোমাখা মেঠো পথ, নৌকার পালের গন্ধ, ছোটবেলার দুরন্তপনা, পিসিমণির হাতের সুস্বাদু খাবার আর দাদুর কড়া শাসনের আড়ালে লুকিয়ে থাকা অগাধ স্নেহ। অথচ অনেক বছর আগেই সেই সমস্ত মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি দিয়েছিল, কারণ তাকে বড় মাপের মানুষ হতে হবে, বিশ্ব জয় করতে হবে, এবং সেটা প্রমাণ করে ছেড়েও ছিল। কিন্তু এই সাফল্যের নেপথ্যে তাকে যে বিশাল মূল্য চোকাতে হয়েছে তা সে কেবল আজই টের পাচ্ছিল। একদিন আচমকা তার স্মার্টফোনটা বেজে উঠল। স্ক্রিনের ওপর দেশের বাড়ির নম্বরটা ভেসে উঠতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। সে তড়িঘড়ি করে ফোনটা ধরল। লাইনের ওপারে ছিলেন তার পিসি। তার কণ্ঠস্বর ভীষণভাবে কাঁপছিল। তিনি হাউমাউ করে কেঁদে উঠে বললেন, কবির, তোর দাদুর শরীরটা বড্ড খারাপ রে, উনি প্রলাপ বকছেন আর বারবার শুধু তোর নাম ধরে ডাকছেন। এই খবরটা কানে পৌঁছতেই কবিরের হাত পা অবশ হয়ে গেল। সে এক সেকেন্ডও সময় নষ্ট না করে নিজের আগামী 1 মাসের সমস্ত আন্তর্জাতিক মিটিং বাতিল করে দিল এবং প্রথম ফ্লাইটেই দেশের উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ বিমানযাত্রা আর গাড়ির পথ পেরিয়ে যখন সে নিজের সেই পুরনো গ্রামে পা রাখল, তখন চারপাশটা দেখতে অবিকল আগের মতোই লাগছিল। কিন্তু তা সত্ত্বেও যেন একটা বিরাট শূন্যতা গ্রাস করেছিল। উঠোনের বাইরে বেশ কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছিলেন। গোটা পরিবেশে একটা থমথমে নিস্তব্ধতা বিরাজ করছিল, যেন কোনো এক গভীর বিষাদ সবাইকে আচ্ছন্ন করে রেখেছে। কবির তড়িঘড়ি করে ঘরের ভেতর প্রবেশ করল। তার দাদু একটি পুরনো ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়েছিলেন। শরীরটা একেবারে ভেঙে পড়েছে। তার শ্বাস নেওয়ার গতি অত্যন্ত ধীর হয়ে গেছে। কবির সোজা গিয়ে তার পায়ের কাছে বসল। তার দুটো হাত আঁকড়ে ধরল। অঝোরে তার 2 চোখ বেয়ে জল ঝরতে শুরু করল। দাদু অনেক কষ্টে নিজের চোখ দুটো খুললেন। নিজের নাতিকে এক ঝলক দেখে এক চিলতে ম্লান হাসির সাথে ফিসফিস করে বললেন, কবির, তুই ফিরেছিস দাদু ভাই? কবির চোখের জল মুছতে মুছতে বলল, হ্যাঁ দাদু, আমি চলে এসেছি। আপনাকে আমি শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাব। আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। কিন্তু বর্ষিয়ান মানুষটি খুব ভালো করেই জানতেন যে তার আয়ু আর বেশি বাকি নেই। তিনি অত্যন্ত ক্ষীণ স্বরে বললেন, দাদু ভাই, আমার একটা শেষ বাসনা আছে। কবির তৎক্ষণাৎ তার মুখের কাছে কান নিয়ে গিয়ে বলল, আপনি শুধু আদেশ করুন, আমি আপনার যে কোনো কথা রাখব। দাদু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এই গ্রামের হতদরিদ্র মানুষদের জন্য কিছু একটা করিস, ওদের অন্ধকার জীবনটায় একটু আলো দিস। দাদু ভাই, কোটি কোটি টাকা জমানো কোনো বড় কৃতিত্বের বিষয় নয়, বরং নিঃস্বার্থভাবে অন্য কারো মুখে হাসি ফোটানোটাই হল জীবনের সবচেয়ে বড় সার্থকতা। দাদুর এই শেষ বাক্যগুলো তীরের মতো কবিরের হৃদয়ে বিঁধে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। সে কেবল তার দাদুর হাত দুটো নিজের বুকের কাছে আরও শক্ত করে চেপে ধরল। এর ঠিক কিছুক্ষণ পরেই তার প্রবীণ মানুষটির শেষ নিঃশ্বাস ত্যাগ হল। কবির যেন মানসিক দিক থেকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু এই চরম শোকের মাঝেই তার বিবেকের ভেতর এক নতুন কর্তব্যের বীজ রোপিত হয়েছিল। দাদুর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেও সে আর বিদেশে ফিরে গেল না। সে জীবনের প্রথমবারের মতো নিজের জন্মভূমিকে এক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করতে শুরু করল। যে গ্রামে একসময় সে কেবল নিখাদ স্নেহ আর মায়া দেখতে পেত,
আজ সেখানে সে এক অন্তহীন অস্তিত্ব রক্ষার লড়াই দেখতে পাচ্ছিল। নদী ভাঙনে নষ্ট হওয়া রাস্তাঘাট, ভগ্নপ্রায় পাঠাগার, তরুণ প্রজন্মের কাছে সঠিক দিক নির্দেশনার অভাব। প্রতিটি মানুষের চেহারায় চরম ক্লান্তি আর নিরাশার ছাপ। এই জরাজীর্ণ অবস্থা দেখে তার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। তার বারবার শুধু দাদুর বলা সেই শেষ কথাগুলোই কানে বাজতে লাগল। একদিন অনমনে সে নদীর ধারের ভাঙা বাঁধটার দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার নজর গেল একটা পুরনো বটগাছের নিচে গোল হয়ে বসে থাকা কয়েকজন কিশোর কিশোরীর দিকে। তারা অত্যন্ত একাগ্রতার সাথে একজনের কথা গিলছিল। কবির কিছুটা পা চালিয়ে কাছে এগিয়ে গেল এবং দেখল যে একটি কম বয়সী মেয়ে তাদের কিছু একটা বোঝাচ্ছে। পরনে একেবারে সাদামাটা সুতির শাড়ি, কিন্তু চেহারায় এক অদম্য আত্মবিশ্বাস আর চোখের দৃষ্টিতে এক অদ্ভুত প্রখরতা। সে ওই কিশোরদের উদ্দেশ্যে করে বলছিল, তোমাদের সবাইকে নতুন কিছু শিখতে হবে, স্বাবলম্বী হতে হবে, তবেই না আমরা আমাদের এই অবহেলিত গ্রামটাকে নতুন রূপ দিতে পারব। এই উদ্দীপনামূলক কথাগুলো কানে আসতেই কবির যেন মাটিতে পেরেক পুঁতে দাঁড়িয়ে পড়ল। তার গভীরভাবে মনে হল যেন এই কথাগুলো কেবল ওই কিশোরদের উদ্দেশ্যে বলা হয়নি, বরং পরোক্ষভাবে তাকেই লক্ষ্য করে বলা হয়েছে। পড়াশোনার পাঠ চুকিয়ে কিশোরের দল যে যার বাড়ির দিকে রওনা দিল। কবির ধীর পায়ে সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো এবং জিজ্ঞেস করল, আপনি কি এই এত বড় দায়িত্বটা একদম একাই সামলাচ্ছেন? মেয়েটি সোজা কবিরের চোখের দিকে তাকালো। তার চাহনিতে বিন্দুমাত্র সংশয় বা ভয় ছিল না। সেখানে কেবল এক পাহাড় প্রমাণ দৃঢ়তা ছিল। সে নির্দ্বিধায় বলল, হ্যাঁ, কারণ আমি যদি হাত গুটিয়ে বসে থাকি তবে অন্য কেউ আকাশ থেকে এসে এই কাজটা করে দিয়ে যাবে না। কবির কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কিন্তু এত পরিশ্রমের বিনিময়ে আপনি নিজে কি লাভ করছেন? মেয়েটি এক সেকেন্ডও নষ্ট না করে জবাব দিল, প্রচণ্ড মানসিক তৃপ্তি। এই একটিমাত্র শব্দ শুনে কবিরের অস্তিত্ব যেন ভেতর থেকে কেঁপে উঠল। সে তার গোটা জীবনে ধন, সম্পদ, খ্যাতি সব অর্জন করেছে, কিন্তু এই তৃপ্তি জিনিসটার স্বাদ কোনোদিন পায়নি। সে বিড়বিড় করে বলল, তৃপ্তি। মেয়েটি আবার হাসি মুখে বলল, একদম তাই। যখন এই অভাবী ছেলেমেয়েগুলো নতুন কিছু জানতে পারে, যখন ওদের চোখে এক নতুন স্বপ্ন বোনার আনন্দ দেখতে পাই, তখন মনে হয় আমার বেঁচে থাকাটা সার্থক হচ্ছে। কবির বেশ কিছুক্ষণ বাক্যহারা হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে নিচু স্বরে জিজ্ঞেস করল, আপনার নামটা কি জানতে পারি? মেয়েটি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল, নীলা। কবির যেন নিজের জীবনে প্রথমবার কোনো নামের এত গভীরতা উপলব্ধি করল। নীলা নামটার মাঝেই যেন এক স্নিগ্ধ শীতলতা জড়িয়ে আছে, এক অদ্ভুত সারল্য আছে। সেই বিশেষ দিনের পর থেকে কবির প্রায় প্রতিদিনই ওই বটতলায় গিয়ে হাজির হতে লাগল। সে কখনো দূর থেকে ওই কিশোরদের উৎসাহ দেখত, আবার কখনো নীলার প্রেরণাদায়ক কথাগুলো মন দিয়ে শুনত। একটু একটু করে সে নীলার সাথে আলাপ জমাতে শুরু করল। একদিন সুযোগ বুঝে কবির বলল, নীলা, আমরা যদি একজোট হয়ে কাজ করি তবে এই নদীর পাড়ের গ্রামটাকে খুব অল্প সময়ের মধ্যেই উন্নত করতে পারব। নীলা তার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, যে কোনো পুরনো জিনিস ভেঙে নতুন করে গড়া মোটেও সহজ কাজ নয়, তবে যদি আমাদের উদ্দেশ্য সৎ আর নিখাত হয় তবে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। কবির মুচকি হেসে বলল, তাহলে চলুন আমরা দুজনে মিলে একবার সেই চেষ্টাটাই করে দেখি। নীলা এক চিলটে হাসির রেখা টেনে বলল, শুধু চেষ্টা নয়, আমরা বদলটা ঘটিয়েই ছাড়ব। আর ঠিক সেই সন্ধিকণ থেকেই তাদের দুজনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। এমন এক অদ্ভুত সমীকরণ যা কেবল আড্ডার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তাদের এক অভিন্ন লক্ষ্যের সুতোয় বেঁধে ফেলেছিল। নিজেদের পিছিয়ে পড়া গ্রামটিকে নবজন্ম দেবার লক্ষ্য। সেই রোমাঞ্চকর দিনের পর থেকে কবিরের দৈনন্দিন জীবনযাত্রা যেন জাদুর মতো বদলাতে শুরু করেছিল। যে বিলাসবহুল মানুষটি একসময় দিনরাত কেবল নিজের শেয়ার বাজার, ক্লায়েন্ট মিটিং আর ব্যাংক ব্যালেন্স নিয়ে মেতে থাকত, আজ তার সকাল শুরু হতো একটাই ভাবনা নিয়ে যে আজ গ্রামের উন্নয়নের জন্য নতুন কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। আর তার চরিত্রের এই আমূল পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় প্রভাব ছিল নীলার। নীলার কথা বলার ধরন, তার ইতিবাচক মানসিকতা আর প্রতিটি ক্ষুদ্র জিনিসের মধ্যে থেকে আলো খুঁজে বের করার ক্ষমতা, এসব কিছু কবিরকে মানসিকভাবে ভীষণ প্রভাবিত করছিল। এখন তার রুটিন হয়ে দাঁড়িয়েছিল কাক ভোরে ঘুম থেকে ওঠা এবং সোজা সেই বটগাছের নিচে পৌঁছে যাওয়া যেখানে নীলা ক্লাস নিত। কিশোরের দলও এখন তাকে বেশ আপন করে নিয়েছিল। শুরুর দিকে তারা তাকে কেবল একজন না কুচু বিদেশি বড়লোক বাবু হিসাবেই গণ্য করত,
কিন্তু সময়ের সাথে সাথে সে তাদের অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠতে শুরু করল। সে তাদের সাথেই ধুলোমাখা মাটিতে বসতে লাগল, তাদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনতে শুরু করল। একদিন একটি ছোট্ট ছেলে কবিরকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কবিরদা, তুমি তো বিদেশে থাকা এত বড় একজন সাহেব, তা সত্ত্বেও আমাদের সাথে এই নোংরা মাটিতে বসে থাকো কেন? কবির পরম মমতায় হেসে উত্তর দিল, কারণ এই মাটিতে বসে তোমাদের সাথে সময় কাটালেই আমি আসল সুখের সন্ধান পাই। নীলা দূর থেকেই পুরো ঘটনাটা লক্ষ্য করছিল। তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি লেগেই ছিল, যেন তার নিজেরও এবার বিশ্বাস হতে শুরু করেছিল যে কবির শুধু মুখের কথাই নয়, বরং অন্তর থেকে একজন নতুন মানুষে পরিণত হচ্ছে। একদিন বিকেলে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কবির নীলাকে ডেকে বলল, নীলা, আমি একটা পরিকল্পনা করেছি যে আমরা এই ফাঁকা মাঠটাতে একটা আধুনিক পাঠাগার ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলতে পারি, যেখানে এই ছেলেমেয়েদের একেবারে আধুনিক পদ্ধতিতে কারিগরি শিক্ষাও দেওয়া সম্ভব হবে। নীলা কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে বলল, কল্পনা করাটা খুব সহজ কবির, কিন্তু বাস্তবে রূপ দেওয়াটা বেশ কঠিন কাজ। এখানকার মানুষদের আগে বোঝাতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে, তাদের প্রাত্যহিক জীবনের আসল চাহিদাগুলো বুঝতে হবে। কবির অত্যন্ত স্থির কণ্ঠে বলল, আমি যে কোনো বাধা পার হতে প্রস্তুত আছি। তুমি কি আমার এই লড়াইয়ে সঙ্গ দেবে? নীলা সোজা কবিরের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার উদ্দেশ্য যদি সত্যি এতটা পবিত্র হয়, তবে আমি ছায়ার মতো তোমার পাশে থাকব। ঠিক ওই মুহূর্তটাই ছিল সেই সন্ধিক্ষণ যেখান থেকে তাদের দুজনের সম্পর্ক কেবল পরিচয়ের গণ্ডি পার হয়ে গিয়েছিল। এখন তারা একটি শক্তিশালী দলে পরিণত হয়েছিল। তারা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে সবার প্রথমে গ্রামবাসীর প্রতিটি পরিবারের সাথে সরাসরি আলোচনা করতে শুরু করল। একেবারে প্রথম দিকে গ্রামবাসীরা বেশ দ্বিধাগ্রস্ত ছিল। তাদের বদ্ধমূল ধারণা ছিল যে লন্ডন থেকে আসা এই বড়লোক বাবু শখের বশে কিছুদিন সমাজসেবা করবে আর তারপর নিজের বিলাসবহুল জীবনে ফিরে যাবে। কিন্তু কবির এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। সে প্রতিটি ভাঙাচোরা কুড়ে ঘরে গেল, প্রতিটি মানুষের সাথে একাত্ম হয়ে মিশল, তাদের দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষোভগুলো মন দিয়ে শুনল। একটু একটু করে সাধারণ মানুষের মনের ভেতর একটা ভরসার জায়গা তৈরি হতে শুরু করল। নীলাও প্রতিটি পদক্ষেপে তার সাথে ছায়ার মতো ঘুরে বেড়াত। সে বয়স্কদের বোঝাত যে আমরা যদি নিজেরা নিজেদের গ্রামের ভালো মন্দের কথা না ভাবি, তবে বাইরের কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে না। একদিন কবির আর নীলা নদীর ঘাটের সিঁড়িতে পাশাপাশি বসেছিল। পরন্ত বিকেলের সময় নদী থেকে একটা জুড়োনো হাওয়া ধেয়ে আসছিল। কবির হঠাৎ বলে উঠল, নীলা, জানো, আমি আগে ভাবতাম যে টাকা দিয়ে পৃথিবীর সমস্ত সুখ কিনে নেওয়া যায়, কিন্তু আজ এখানে বসে আমি উপলব্ধি করছি যে জীবনের প্রকৃত আনন্দ তো এই সহজ সরল জীবনের মাঝেই লুকিয়ে আছে। নীলা মিষ্টি হেসে উত্তর দিল, আনন্দ নামক জিনিসটা তো সবসময় আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে থাকে, শুধু আমাদের চোখ খুলে সেটাকে চিনে নিতে হয়। কবির একদৃষ্টে তার দিকে তাকিয়ে বলল, শুধুমাত্র তোমার জন্যেই আমি জীবনের এই চরম সত্যটাকে চিনতে পেরেছি। নীলা একটু লাজুক ভঙ্গিতে চোখ নামিয়ে বলল, একদমই নয়। এই অনুভূতিটা তোমার মনের গভীরে আগে থেকেই সুপ্ত অবস্থায় ছিল, শুধু একটু নাড়া দিয়ে সেটাকে জাগিয়ে তোলার দরকার ছিল। তারপর দুজনেই বেশ কিছুক্ষণ একদম নিশ্চুপ হয়ে বসে রইল, কিন্তু সেই না বলা নীরবতার মাঝেও একটা অদ্ভুত আরামদায়ক প্রশান্তি লুকিয়েছিল, যেন তারা দুজনে কোনো বাক্য বিনিময় না করেই একে অপরের মনের ভাষা স্পষ্ট পড়তে পারছিল। এর ঠিক পরের দিন সকাল থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে গেল। কবির নিজের জমানো ফান্ডের টাকা দিয়ে গ্রামে সেই আধুনিক পাঠাগার ও শিক্ষাকেন্দ্রের ভিত খোঁড়ার কাজ আরম্ভ করে দিল। নীলা গ্রামের সমস্ত অনাথ ও গরিব কিশোর কিশোরীদের এক জায়গায় জড়ো করার দায়িত্ব নিল। বয়স্ক মানুষদের কাজের গুরুত্ব বোঝাতে লাগল। ধীরে ধীরে পুরো গ্রাম জুড়ে একটা অভাবনীয় কর্মচাঞ্চল্য চোখে পড়তে শুরু করল। সাধারণ মানুষজনও এখন স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে হাত মেলাতে শুরু করেছিল। একদিন ইট গাঁথার কাজ চলার সময় একজন বয়স্ক রাজমিস্ত্রি কবিরকে বললেন, সাহেব, আপনি বিলেতের আরামায়েশ ত্যাগ করে এই অজাপাড়া গায়ে এসে যা করছেন তা ভগবানও মনে রাখবেন। কবির লাজুক হেসে নম্রভাবে উত্তর দিল, কাকাবাবু, আমি একা তো কিছুই করিনি,
আসল কাজ তো আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে করছি। নীলা একটু দূর থেকে দাঁড়িয়ে এই কথোপকথন শুনে মনে মনে ভীষণ আনন্দ পাচ্ছিল। তার অন্তরে বিশ্বাস জন্মাচ্ছিল যে তার বহুদিনের লালিত স্বপ্ন এবার বাস্তবের রূপ পেতে শুরু করেছে। এক সন্ধ্যায় যখন তারা দুজনে নির্মাণ কাজ তদারকি করে বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ করেই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামল। বাধ্য হয়ে দুজনেই একটা পরিত্যক্ত চালার নিচে গিয়ে আশ্রয় নিল। টিনের চালে বৃষ্টির ঝমঝম আওয়াজ হচ্ছিল এবং সেই মোহময় মুহূর্তে যেন পৃথিবীর সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে গিয়েছিল। কবির খুব নরম গলায় বলল, নীলা, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে হয়তো আমি কখনোই এত বড় একটা উদ্যোগ নিতে পারতাম না। নীলা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখের তারায় এক অদ্ভুত মায়াবী আলো চিকচিক করছিল। সে বলল, আর তুমি যদি সেদিন নিজের দামি জীবন ছেড়ে এই গ্রামে ফিরে না আসতে তাহলে হয়তো এই গ্রামটার ভবিষ্যৎ চিরকাল অন্ধকারের নিচেই চাপা পড়ে থাকত। দুজনের চোখের দৃষ্টি বেশ কিছুক্ষণের জন্য একে অপরের সাথে আটকে রইল। সেই বৃষ্টির শব্দ আর চোখের ভাষার মাঝে এমন একটা অনুভূতি তৈরি হল যা যে কোনো শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ধীরে ধীরে তাদের দুজনের মাঝে এমন একটা বিশেষ সম্পর্কের জাল বোনা শুরু হয়েছিল, যা নিছক বন্ধুত্বের গণ্ডি পার করে অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু তখনও পর্যন্ত তারা কেউই সেই সম্পর্কটার কোনো নির্দিষ্ট নাম দিয়ে উঠতে পারেনি। গ্রামের বুকে এখন পরিবর্তনের হাওয়া একেবারে স্পষ্ট হয়ে উঠেছিল। পাঠাগারের দেওয়াল ক্রমশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল। ছেলেমেয়েরা নতুন উদ্যমে পড়াশোনায় মেতে উঠেছিল। মানুষের চেহারায় এক অনাবিল খুশির ছোঁয়া লেগেছিল। আর এই সমস্ত কর্মযজ্ঞের আড়ালে কবির আর নীলার সম্পর্কটাও দিনকে দিন আরও নিবিড় হয়ে উঠছিল। এখন তারা কেবল পার্টনার হিসাবে কাজ করত না, বরং একে অপরের মনস্তত্ত্ব খুব ভালোভাবে বুঝতে শিখেছিল। একে অপরের ছোটখাটো ভালো লাগার যত্ন নিত। একে অপরকে ছাড়া নিজেদের অস্তিত্বকে বড্ড বেমানান আর অসম্পূর্ণ বলে মনে করত। একদিন কবির ঠাট্টা করে বলল, নীলা, তুমি তো দেখছি আর কিছুদিন পর এই গ্রামের একজন কিংবদন্তি নেত্রী হয়ে উঠবে। নীলা খিলখিল করে হেসে উঠে পাল্টা প্রশ্ন করল, আর তুমি কি হবে শুনি? কবির শটান জবাব দিল, আমি তো চিরকাল তোমার ওই ফাই ফরমাস খাটা সাধারণ একজন সহকারী হয়েই থাকব। নীলা একটু গম্ভীর হয়ে স্মিত হেসে বলল, একেবারেই তা নয় কবির, তুমি হলে আমাদের এই মৃতপ্রায় গ্রামটার বেঁচে থাকার নতুন আশা। এই কথাটা শোনা মাত্র কবির একদম চুপ মেরে গেল, কিন্তু তার বুকের বাঁ দিকে একটা তীব্র শিহরণ খেলে গেল। হয়তো এটাই সেই অকৃত্রিম অনুভূতি ছিল যা একটু একটু করে এক গভীর প্রেমের রূপ ধারণ করছিল। কালের নিয়মে সময় এগোতে থাকল এবং সেই নদী তীরের গ্রামটি আর তার পুরনো জরাজীর্ণ চেহারায় আটকে রইল না। যেখানে একসময় কেবল বুক ফাটা হাহাকার আর দারিদ্র্যের ছাপ লেপটে থাকত, আজ সেখানে নতুন ভোরের আশা আর মুখের চওড়া হাসি ঝলমল করতে শুরু করেছিল। শিক্ষাকেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ছেলেমেয়েরা রোজ প্রবল উৎসাহ নিয়ে সেখানে নতুন কিছু শিখতে আসত এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ছিল এই যে এখন গ্রামের সাধারণ মানুষজন নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে গ্রামের অন্যান্য উন্নয়নমূলক কাজে নিজেদের শ্রম দান করতে শুরু করেছিল। কবির এখন গভীরভাবে উপলব্ধি করতে শুরু করেছিল যে লন্ডনের জীবন ছেড়ে আসার যে সিদ্ধান্তটা সে নিয়েছিল সেটাই তার গোটা জীবনের নেওয়া সেরা এবং নির্ভুল সিদ্ধান্ত ছিল। এবং এই দীর্ঘ যাত্রাপথে সবচেয়ে অমূল্য যে জিনিসটা সে পেয়েছে তা হল নীলার অবিচ্ছেদ্য সাহচর্য। তার প্রতিটি পদক্ষেপে পাশে ছায়ার মতো লেগে থাকা, প্রতিটি কঠিন পরিস্থিতিতে তাকে বুকের পাটা জোগানো, তার প্রতিটি ক্ষুদ্র সাফল্যে মন খুলে হাসা, এই সব ছোট ছোট জিনিসগুলোই কবিরের হৃদয়ের মণিকোঠায় নীলার জন্য এক বিশেষ এবং স্থায়ী সিংহাসন তৈরি করে ফেলেছিল। একদিন পড়ন্ত বিকেলে তারা দুজনের শিক্ষাকেন্দ্রের বাইরের সিঁড়িতে পাশাপাশি বসে বিশ্রাম নিচ্ছিল। পশ্চিম আকাশে তখন সূর্য লাল হয়ে অস্ত যাচ্ছে। একটা শিরশিরে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছিল। ছেলেমেয়েরা যে যার নিজের বাড়ি ফিরে গিয়েছিল এবং চারপাশ জুড়ে এক স্বর্গীয় শান্তিময় নিস্তব্ধতা বিরাজ করছিল। কবির খুব নিচু গলায় বলে উঠল, নীলা, তোমার কি কখনো একা বসে মনে হয় যে আমাদের দুজনের একঘেয়ে জীবনে এই এত বড় একটা পরিবর্তন কিভাবে ম্যাজিকের মতো ঘটে গেল? নীলা খোলা আকাশের দিকে ঘাড় উঁচু করে জবাব দিল,
মানুষের জীবন ঠিক আমাদের হাত ধরে সেখানেই টেনে নিয়ে যায় যেখানে নিয়তি আমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে রেখেছে। শুধু আমাদের চোখ কান খোলা রেখে সেই সঠিক রাস্তাটাকে চিনে নেওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। কবির তার এই গভীর দর্শনের কথা শুনে মুচকি হেসে বলল, আর যদি সেই অজানা রাস্তাটা হাঁটতে হাঁটতে অন্য কোনো বিশেষ মানুষের জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তবে কি হবে? নীলা এবার তার চোখের দিকে সোজাসুজি তাকাল। তার চোখে তখন একই সাথে হালকা লজ্জার আভা আর দুষ্টুমি ভরা হাসি খেলা করছিল। সে বলল, তাহলে সেই জীবনমুখী রাস্তাটা আরও অনেক বেশি সুন্দর আর উপভোগ্য হয়ে ওঠে। তারা দুজনেই বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে রইল, কিন্তু এবারের তাকানোর মধ্যে এক সম্পূর্ণ ভিন্ন ভাষা লুকিয়েছিল, যেন দুজনের হৃদয়ের গভীরে জমে থাকা সমস্ত গোপন কথা কেবল চোখের ইশারার মাধ্যমেই একে অপরকে বলে দেওয়া হল। সেই রাতের বেলা কবির নিজের ঘরের জানালার ধারে বসেছিল, কিন্তু আজ কোনো মতেই তার দুচোখের পাতায় ঘুম আসছিল না। তার মস্তিষ্ক জুড়ে কেবল বারবার নীলার বলা কথাগুলো, তার সেই ভুবন ভোলানো হাসি আর তার মায়াবী চোখ দুটোই চরকির মতো ঘুরপাক খাচ্ছিল। সে নিজের জীবনে প্রথমবারের মতো নিজেকে একটা অত্যন্ত কঠিন প্রশ্ন করে বসল যে এটা কি সত্যিই কেবল একটা কাজের সূত্র ধরে গড়ে ওঠা বন্ধুত্ব, নাকি তার চেয়েও অনেক গভীর কোনো অনুভূতির জন্ম হয়েছে। ঠিক একইভাবে অন্যদিকে নীলাও নিজের ঘরের বিছানায় বসেছিল। সেও আজ নিজের ভেতর একটা সম্পূর্ণ অচেনা আর অদ্ভুত স্পন্দন অনুভব করছিল। তার বারবার কেবল কবিরের কথাগুলোই মনে পড়ে যাচ্ছিল, তার সেই অবিরাম সঙ্গ, তার বিপদের দিনে পাহাড়ের মতো শক্ত হয়ে পাশে দাঁড়ানো, আর এসব ভেবেই তার বুকের ভেতর হৃদস্পন্দনের গতি যেন হঠাৎ করেই দ্বিগুণ হয়ে বেড়ে যেতে শুরু করেছিল। এর ঠিক পরের দিন সকালে যখন তাদের দুজনের আবার সামনাসামনি দেখা হলো, তখন দুজনের মাঝেই একটা অদ্ভুত অস্বস্তিকর নীরবতা ছেয়েছিল। মনে হচ্ছিল যেন দুজনেই অনেক কিছু বলতে চাইছে, কিন্তু কোনো এক অজানা কারণে গলার কাছে এসে কথাগুলো আটকে যাচ্ছে। কবিরই প্রথম সেই নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, নীলা, চলো আজ আমরা গ্রামের উত্তর দিকের ঘাটলা গিয়ে দেখি। ওখানকার নিকাশি ব্যবস্থা নিয়ে বেশ বড় একটা সমস্যা দেখা দিয়েছে। নীলা সম্মতি জানিয়ে মাথা নাড়ল এবং দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করল। পুরো রাস্তাটা যাওয়ার সময়ও দুজনে কেউই বিশেষ কোনো কথা বলছিল না, কিন্তু তাদের এই নিশ্চুপ পথ চলাটাও যেন নিঃশব্দে অনেক বড় কোনো বার্তা দিচ্ছিল। যখন তারা সেই ঘাটলায় গিয়ে পৌঁছালো, তারা সচক্ষে দেখল যে সাধারণ মানুষের সত্যিই নোংরা জল জমে বেশ দুর্বিষহ অবস্থার সৃষ্টি হচ্ছে। কবির পরিস্থিতি দেখেই সাথে সাথে বলল, আমাদের খুব দ্রুত এখানে একটা উন্নত নিকাশি নালা তৈরি করতে হবে। নীলা চিন্তিত মুখে বলল, হ্যাঁ, তবে এর জন্য আমাদের আরও বেশ কিছু দক্ষ গ্রামবাসীকে এই কাজের সাথে যুক্ত করতে হবে। দুজনে আবার নিজেদের পরিচিত কাজের জগতে ডুবে গেল, কিন্তু এখন তাদের মাঝখানে কেবল কাজের সম্পর্কই টিকেছিল না, বরং এমন এক না বলা অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল যা প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছিল। একদিন যখন সমস্ত তদারকির কাজ শেষ হলো, তখন কবির নিজের সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে সাহস সঞ্চয় করে নীলাকে ডেকে বলল, নীলা, আমি কি তোমাকে একটা অত্যন্ত ব্যক্তিগত কথা জিজ্ঞেস করতে পারি? নীলা তার চোখের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, জিজ্ঞেস করো। কবির কয়েক মুহূর্তের জন্য একদম চুপ মেরে গেল, তারপর একটু আমতা আমতা করে বলল, তোমার কি কখনো মনে হয় যে আমাদের দুজনের মাঝখানে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা সাধারণ বন্ধুত্বের গণ্ডি পার করে আরও বেশ কিছুটা এগিয়ে গেছে? এই কথাটা শোনামাত্র নীলা একেবারে স্তব্ধ হয়ে গেল। সে লজ্জায় মাটির দিকে নজর নামিয়ে নিল, তারপর অত্যন্ত মৃদু গলায় বলল, হয়তো হ্যাঁ। কবিরের বুকের ভেতরটা যেন একটা হাতুড়ির মতো ধপধপ করে কাঁপতে শুরু করল। সে এক পা সামনে এগিয়ে গিয়ে বলল, নীলা, আমি সত্যি বলতে জানি না ঠিক কোন মুহূর্তে এটা শুরু হলো, কিন্তু এখন আমি তোমাকে ছাড়া আমার জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তকে চরম অসম্পূর্ণ বলে মনে করি। নীলার চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করে উঠল। সেও কাঁপা গলায় উত্তর দিল, আমারও ঠিক একই রকম অনুভূতি হয়। এই কথাটা নিজের কানে শোনার পরেই কবিরের চেহারায় এক অকৃত্রিম এবং তৃপ্তির হাসি ফুটে উঠল। সে নিজের জীবনে প্রথমবারের মতো সমস্ত রাগঢাক সরিয়ে খোলাখুলিভাবে বলে ফেলল, নীলা, আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসতে শুরু করেছি। ওই কয়েক মুহূর্তের জন্য চারপাশের গোটা পৃথিবীটা যেন একদম নিস্তব্ধ হয়ে গেল।
নদীর ধারে সেই ঝোড়ো বাতাসটাও যেন আচমকা থমকে দাঁড়াল। নীলা ধীরে ধীরে ঘাড় তুলে তার চোখের দিকে তাকাল এবং একগাল মিষ্টি হেসে বলল, কবির, আমিও তোমাকে ভালোবাসি। সেই মোহময় মুহূর্তে যেন তাদের দুজনেরই অসম্পূর্ণ পৃথিবীটা একদম পরিপূর্ণ হয়ে গেল। এখন আর তাদের দুজনের মনে বিন্দুমাত্র কোনো দ্বিধা বা জড়তা অবশিষ্ট ছিল না। মনের ভেতর কোনো লুকোনো প্রশ্ন ছিল না, ছিল কেবল এক পরম বিশুদ্ধ এবং গভীরতম ভালোবাসার অনুভূতি। সেই মাহেন্দ্রকণের পর থেকে তাদের দুজনের সম্পর্কের ভিত আরও কয়েকগুণ মজবুত হয়ে গেল। এখন তারা শুধু গ্রামের উন্নতির খাতিরে একসাথে কাজ করা কোনো সাধারণ সহকর্মী ছিল না, বরং একে অপরের জীবনের সবচেয়ে অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ অংশে রূপান্তরিত হয়েছিল। গ্রামের সাধারণ মানুষজনও এখন এই চমৎকার সম্পর্কটার রসায়নটা ভালোভাবেই বুঝতে শুরু করেছিল এবং তাদের একসাথে দেখে মনে মনে ভীষণ তৃপ্তি পেত, কারণ তারা দুজন মিলে শুধু একটা অবহেলিত গ্রামকেই নতুন করে সাজায়নি, বরং নিজেদের দুটো হৃদয়কেও এক দারুণ সুন্দর সম্পর্কের সুতোয় বেঁধে ফেলেছিল। কালের নিয়মে সময় এগোতে থাকল এবং সেই নদীর তীরের গ্রামটি একেবারে খোলস ছেড়ে পুরোপুরি এক নতুন রূপে বদলে গিয়েছিল। যেখানে একসময় কেবল টিকে থাকার লড়াই এবং চরম অভাব অনটন দেখা যেত, আজ সেখানে কেবলই সুখ, সমৃদ্ধি এবং নতুন করে বাঁচার আশা দেখা যেত। সেই আধুনিক শিক্ষা কেন্দ্রটি পুরোপুরি তৈরি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ছোট ছোট ছেলেমেয়েরা এখন কেবল বইয়ের পাতাতেই নয়, বরং নিজেদের চোখেও এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিল। পানীয় জল ও নিকাশির সমস্যাও প্রায় শিকড় থেকে নির্মূল হয়ে গিয়েছিল। যাতায়াতের জন্য পাকা রাস্তা তৈরির কাজও পুরো দমে শুরু হয়ে গিয়েছিল এবং সবচেয়ে স্বস্তির বিষয় ছিল এটাই যে এখন গ্রামের খেটে খাওয়া মানুষের মুখে আবার সেই হারিয়ে যাওয়া সত্যিকারের হাসিটা ফিরে এসেছিল। কবির যখন চারপাশের এই অভাবনীয় দৃশ্যগুলো সচক্ষে দেখত, তখন তার সেই মৃত দাদুর বলা শেষ কথাগুলো খুব বেশি করে মনে পড়ে যেত এবং তার অজান্তেই তার দু চোখ জলে ভরে আসত। সে নিজের মনে মনে বিড়বিড় করে বলতো, দাদু ভাই, আমি তোমার সেই শেষ ইচ্ছেটা অক্ষরে অক্ষরে পূরণ করেছি। আর প্রতিবারই তার এমনটা মনে হতো যেন আকাশের ওপার থেকে তার দাদু দু হাত তুলে তাকে আশীর্বাদ করে চলেছেন। কিন্তু এই সম্পূর্ণ যাত্রাপথের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর দিকটি শুধুমাত্র একটি ভগ্নপ্রায় গ্রামের ভুলবদল হওয়াটা ছিল না, বরং কবির এবং নীলার সেই অনন্য সম্পর্কটি ছিল, যা এখন পুরোপুরি এক খাঁটি ভালোবাসায় পরিণত হয়েছিল। এখন তারা দুজনে একে অপরের ছোঁয়া ছাড়া নিজেদের একটা গোটা দিনের কথাও মাথায় আনতে পারত না। তাদের প্রতিটি সকালের শুরু হতো একসাথে, সারাদিনের হাড় ভাঙা কাজ হতো একসাথে, এবং দিন শেষের প্রতিটি ছোট বড় আনন্দ তারা ভাগ করে নিত একে অপরের সাথেই। একদিন গ্রামের পঞ্চায়েতের তরফ থেকে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে সেই নবনির্মিত শিক্ষাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। গোটা গ্রাম জুড়ে যেন এক বাঁধ ভাঙা উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল। ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা ছিল, বয়স্করা অত্যন্ত খুশি ছিলেন এবং সেখানে উপস্থিত প্রতিটি মানুষ কেবল কবির ও নীলার অক্লান্ত পরিশ্রমের জয়গান গাইছিল। অনুষ্ঠান চলাকালীন গ্রামেরই একজন বয়োজ্যেষ্ঠ এবং সম্মানীয় ব্যক্তি মঞ্চের ওপরে এসে মাইক হাতে এসে বললেন, আজ যে আমূল পরিবর্তন আমরা আমাদের এই জন্মভূমিতে নিজের চোখে দেখতে পাচ্ছি, তা মূলত এই দুজনের নিঃস্বার্থ এবং হাড় ভাঙা পরিশ্রমেরই সুমিষ্ট ফল। এরা আমাদের শুধু ইট পাথরের সুযোগ সুবিধাই তৈরি করে দেয়নি, বরং আমাদের চিন্তা করার ক্ষমতাকে এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছে। এই কথাগুলো শুনে কবির এবং নীলা দুজনেই একটু আবেগপ্রবণ হয়ে পড়ল। ঠিক সেই সময় সেই প্রবীণ মানুষটি মুচকি হেসে আবার বললেন, আর আমাদের সকলের মনে হয় যে এবার সেই শুভ সময়টা এসে গেছে, যখন এই দুজন কেবল আমাদের গ্রামের উন্নতি করার সঙ্গী হিসেবে নয়, বরং সারা জীবনের জন্য একে অপরের জীবনসঙ্গী হিসেবেও আত্মপ্রকাশ করুক। এই ঘোষণাটি শোনা মাত্র উপস্থিত গোটা গ্রামবাসী তুমুল করতালিতে ফেটে পড়ল। নীলা প্রবল লজ্জায় লাল হয়ে নিজের দৃষ্টি মাটির দিকে নামিয়ে নিল। কবিরও ওই এক মুহূর্তের জন্য যেন ভাষা হারিয়ে একেবারে নিশ্চুপ হয়ে গেল।
কিন্তু পরক্ষণেই সে নিজের মনের সমস্ত সাহস এক জায়গায় জড়ো করল। সে সোজা মঞ্চ থেকে নিচে নেমে এলো এবং ভিড় ঠেলে সরাসরি নীলার সামনে গিয়ে দাঁড়াল। ভিড়ে উপস্থিত শত শত মানুষের চোখ তখন কেবল তাদের দুজনের দিকেই নিবদ্ধ ছিল। কবির নীলার একেবারে মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত নরম গলায় বলতে শুরু করল, নীলা, আমি যখন প্রথমেই গ্রামে এসেছিলাম তখন আমার কাছে দুনিয়ার সমস্ত প্রাচুর্য ছিল ঠিকই, কিন্তু মনের ভেতর ছিটে ফোটাও শান্তি ছিল না। আর আজ আমার কাছে সেই অমূল্য শান্তি আছে, এক বুক ভরা আনন্দ আছে, কারণ তুমি আজ আমার সাথে ছায়ার মতো আছো। তুমি কি তোমার সারাটা জীবনের জন্য আমার হাতটা শক্ত করে ধরে রাখবে? এই কথা শোনা মাত্রই নীলার দুচোখ বেয়ে জলের ধারা নেমে এলো, কিন্তু এই জল ছিল পরম প্রাপ্তির আনন্দের। সে তার সেই চিরপরিচিত হালকা হাসির সাথে মাথা নেড়ে বলল, হ্যাঁ কবির, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। নীলার এই মুখে স্বীকৃতিটুকু শোনা মাত্র গোটা গ্রামবাসী একযোগে আনন্দে উল্লাস করে উঠল। এর ঠিক কয়েকটা দিন পরেই গোটা গ্রামের মানুষের উপস্থিতিতে তাদের দুজনের অত্যন্ত সাদামাটাভাবে কিন্তু সম্পূর্ণ মন থেকে বিয়ে সম্পন্ন হল। তাদের সেই বিয়ের অনুষ্ঠানে কোনো কোটি টাকার লোক দেখানো ব্যাপার ছিল না, কোনো ডিজে বা শোরগোল ছিল না। সেখানে উপস্থিত ছিল কেবল দুটো খাঁটি হৃদয়ের মিলন আর সম্পর্কের সুবাস। যখন নীলা বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান মিটে যাওয়ার পর কবিরের চোখের দিকে তাকালো, তখন তার চোখে অবিকল সেই অপার শান্তি বিরাজ করছিল যা কবির বছরের পর বছর ধরে হন্যে হয়ে খুঁজত। আর কবির বুকের গভীর থেকে অনুভব করল যে সে অবশেষে তার জীবনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ সম্পদটি নিজের করে পেয়েছে। এখন তারা দুজনে স্বামী স্ত্রী মিলে সেই নদী তীরের গ্রামটিকে আরও এক ধাপ উন্নত করার মহৎ কাজে নিজেদের সঁপে দিয়ে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের কাছে এই গ্রামটি এখন শুধু কোনো ভৌগোলিক অবস্থান ছিল না, বরং এটাই ছিল তাদের দেখা সেই লালিত স্বপ্ন। এটাই ছিল তাদের নতুন পরিচয় এবং তাদের নিজস্ব একটা শান্তির নীড়। কবির এখন আর কখনোই ভুল করেও সেই লন্ডনের বিলাসবহুল জীবনে ফিরে যাবার কথা মুখেও আনত না, কারণ সে অবশেষে সেই সমস্ত পরম আকাঙ্ক্ষিত জিনিসগুলো খুঁজে পেয়েছিল যা সে বহু বছর ধরে পাগলের মতো খুঁজছিল। একটা নির্ভেজাল আপনত্ব, পরম মানসিক শান্তি এবং এক সত্যিকারের খাঁটি ভালোবাসা। আর ঠিক এভাবেই বিদেশের মাটিতে থাকা এক বিশ্ববিখ্যাত স্থপতি, যে বহু বছর আগে নিজের ভিটে মাটি থেকে বহু দূরে চলে গিয়েছিল, সে শেষমেশ সেই শেকড়ের টানেই আবার নিজের মাটিতে ফিরে এলো এবং শুধু নিজের জরাজীর্ণ গ্রামের ভাগ্যটাই নতুন করে লিখল না, বরং নিজের একাকী এবং উদ্দেশ্যহীন জীবনকেও এক সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত সুন্দর একটা অর্থ প্রদান করল। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই হৃদয়কে নাড়া দেওয়া অনুপ্রেরণামূলক গল্পটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে করে ভবিষ্যতে ঠিক এরকমই আবেগ দিয়ে মোড়া ও শিক্ষামূলক গল্পগুলো আপনাদের কাছে আমরা নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দিতে পারি।